হ্যালো ভিউয়ার্স, আজকে ব্লগটি সেন্ট্রাল আমেরিকার একটি দেশ এল সালভাদোরকে নিয়ে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আজকে আমার নতুন ব্লগটি এল সালভাদোরের রাজধানী সান সালভাদোর নিয়ে। তো আমার সুন্দর জার্নিটা শুরু হয়েছিল কোস্টারিকা থেকে এল সালভাদোরে কিছুদিন থাকা এবং সেখানে কিছু প্লেসে ভিজিট করা সত্যি আমার জন্য ছিল অসাধারণ। চলুন আমি ইন ডিটেলসে আপনাদেরকে বলতেছি। আশ্চর্যল নাথান, আমার সাথে সান্তিয়াগো, তারপর ইকের এবং ইউইয়া, তারা সবাই আমাকে কোস্টারিকা এবং সেন্ট্রাল আমেরিকার পুরো ট্যুরটাকে বিভিন্ন রকম ওয়েতে সহযোগিতা করেছিল। Everybody is smiling. Pegadito. Good to look. Yeah. Okay. হ্যালো ভিউয়ার্স, ভিডিও প্রথমেই আপনারা যাদেরকে দেখেছেন তারা হলো কোস্টারিকান। তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের এই সুন্দর সহযোগিতা এবং সুন্দর সাপোর্ট আমার জন্য দারুণ কিছু ছিল। সত্যিই বলার মতো নয় তাদের এই সুন্দর সহানুভূতি এবং সাপোর্ট। তো তাদের সুস্থতা কামনা করি সব সময়। হোটেল থেকে প্রায় 25 মিনিটের জার্নি করে এই বৃষ্টি ভেজা দুপুরে রওনা হই কোস্টারিকা টু এল সালভাদোরে যাওয়ার জন্য। কোস্টারিকা এয়ারপোর্টের নাম হলো ওয়ান সান্তা মারিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বোর্ডিং শেষে প্রায় 3 ঘন্টা অপেক্ষা করে প্লেনে চড়লাম। প্লেনে উঠে দেখতে পেলাম অনেকগুলো সিটি যাত্রী শূন্য। তো কিছুক্ষণের মধ্যে অনেক যাত্রী আসতে শুরু করলো। সেই ফাঁকে আমিও নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। সেলফির সাথে নিজের চেহারাও প্রকাশ করতে লাগলো। তো তার সাথে জানলার পাশে গিয়ে দেখলাম রাতের আকাশ এবং রাতের কোস্টারিকা খুবই অসাধারণ লাগতেছিল। প্লেন থেকে বাইরে দিনে হোক রাতে হোক তা দেখাটা আসলেই অসাধারণ। তো এভাবে সময় কাটাতে লাগলাম এবং হালকা স্ন্যাক খেতে লাগলাম প্লেনের ভিতর। তারপর আস্তে আস্তে প্লেন ল্যান্ড করতে লাগলো। তো এসে পড়লাম আমি এল সালভাদোরে। তো এল সালভাদোরের এয়ারপোর্টে হাঁটতে লাগলাম। এল সালভাদোরের এয়ারপোর্টটির নাম মনসিনিয়র অস্কার রোমেরিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এয়ারপোর্টটি দেখতে সিমসাম, খুব বেশি মানুষ দেখতে পেলাম না। তো সামনে হাঁটতে লাগলাম, তখন দেখতে পেলাম ইমিগ্রেশন থেকে খুব বেশি প্রশ্ন করিনি, শুধু জিজ্ঞেস করেছিল কতদিন থাকবে। সে সাথে বলল একটা ট্রাভেল কার্ড নেওয়ার জন্য $15 দিয়ে। তো ট্রাভেল কার্ড নিয়ে হাঁটতে লাগলাম সামনের দিকে সিম কার্ড কেনার জন্য, সেই সাথে ট্যাক্সি প্লেস খোঁজার জন্য। তো ট্যাক্সির প্লেস পেয়ে হাঁটতে লাগলাম সামনের দিকে। এয়ারপোর্টের কাজ শেষে ট্যাক্সি করে রওনা হয়ে আমার হোটেলের। রাত তখন খুব বেশি হয়নি, কিন্তু লক্ষ্য করলাম জানলার বাইরে একদম জনশূন্য। এটাই সেন্ট্রাল আমেরিকার বাজে অবস্থা। রাতে ঘুরবেন বা বের হবেন একা হয়ে, তো বিপদ আপনার চারপাশেই থাকবে। আমি ভয় পেয়েছিলাম কোস্টারিকাতে। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা আমার হোটেলেই করি। খাবারটা ছিল এক্সেপশনাল, ভালোই ছিল। তো তারা দিয়েছিল মটরশুঁটি মানে স্প্যানিশ ফ্রিজোলেস, ডিম মানে হুইবোস, কিছু এক ধরনের বাটার, আর পাকা কলা ফ্রাইড, যেটা স্প্যানিশ বলে পাতাকনেস। এই ছিল মেনু। স্প্যানিশ ভাষায় গ্রিটিংগুলো আসলে অনেক সুন্দর, যেমন আমিও সকালবেলায় করলাম। অনেকেরই কাউরের সাথে দেখা হয় তো আপনাকে বলবে বয়েন দিয়া, বয়েনাস
তারদেশ, বয়নাস, বয়নাস নচেস মানে বয়েন দিয়া হলো শুভ সকাল, বয়নাস তারদেশ মানে গুড আফটারনুন, আর বয়নাস নচেস মানে গুড নাইট। তো আসলে কথাগুলো ভালো লাগে। হোটেলের চারপাশটা বেশ সুন্দরই দেখাচ্ছিল, খুব বেশি মানুষ দেখতে পাইনি এবং হোটেলটা ছিল পরিচ্ছন্ন। স্টাফদের সাথে খুব বেশি কথা বলতে পারিনি, কারণ আমি অল্প স্পেনিশ জানি, তারা ভালো ইংরেজি জানে না। তো তার সাথে আমি আঁটলাম চারদিকে, তারপর আমি রুমের দিকে হাঁটতে লাগলাম। রুমের ভিতরটা ছিল সুন্দরী, পরিচ্ছন্ন এবং স্টাফরা প্রয়োজনীয় সাবান, শ্যাম্পু আমাকে দিয়ে গেল। তারপর আমি রুমের ভিতর প্রস্তুতি নিতে লাগলাম বাইরে ভিজিট করার জন্য। তো এই ছিল আমার রুম এবং আমার হোটেলের ভাড়া ছিল প্রায় $30, সাথে ব্রেকফাস্ট ছিল। প্রায় 10টার দিকে গাড়ি নিয়ে বের হলাম এল সালভাদরে কিছু গুরুত্বপূর্ণ প্লেস দেখার জন্য। তো প্রথমে সিলেক্ট করলাম ন্যাশনাল প্যালেস। ন্যাশনাল প্যালেসের চারপাশে হাঁটতে লাগলাম এবং কিছু ছবি তুলতে লাগলাম, কিছু ভিডিও চিত্র ধারণ করতে লাগলাম। এই প্যালেসটি নির্মিত হয়েছিল 1905 সালে। এর আগে প্যালেসটি 1889 সালে পুড়ে যাওয়ার পর পুনর্নির্মাণ করা হয়। প্যালেসটি নিউ ক্লাসিক্যাল স্থাপত্যের জন্য পরিচিত। 4টি প্রধান গড় এবং 100টি কক্ষ রয়েছে। একসময় প্যালেসটি সরকারি কাজে ব্যবহৃত হতো, বর্তমানে ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিত। এই প্যালেসের সাথেই মনুমেন্টো দেল মন্দো নামে একটি বিখ্যাত প্রতীক রয়েছে। এটি দেশের সবচেয়ে বিখ্যাত প্রতীক এবং বিশ্বের ত্রাণকর্তা মূর্তি হিসাবে পরিচিত। এটি একটি বিশাল স্মৃতিস্তম্ভ যা স্বাধীনতা চত্বর এর অবস্থিত। দেল মন্দোর পরে হাঁটতে লাগলাম ক্যাথেড্রালের দিকে। এটি দেশের প্রধান রোমান ক্যাথলিক গির্জা। এটি ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় দিক দিয়ে গুরুত্বপূর্ণ। এটি 1999 সালে নির্মিত হয়। ক্যাথেড্রালটি আর্চবিশপ রোমেরিও নামে একজন মানবাধিকার ও ন্যায় বিচারের একজন প্রবক্তা 1980 সালের দিকে তাকে হত্যা করা হয়েছিল। বিশ্ব অনেকে আসে তার এই সমাধি দেখার জন্য। হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম ক্যাপ্টেন জেরার্ডো বারিওসের নামে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির তলোয়ার হাতে স্তম্ভ। 19বিংশ শতাব্দীর একজন সামরিক নেতা এবং রাজনীতিবিদ ছিলেন। জেরার্ডো 1859 থেকে 1863 সাল পর্যন্ত উদারপন্থী সংস্কারক হিসাবে তার শাসনামলে শিক্ষা, কৃষি, অর্থনীতির দারুণ উন্নতি হয়। উদারপন্থী এবং রক্ষণশীলদের মধ্যে বিরোধিতার জন্য তিনি ক্ষমতা হারান। পরবর্তীতে গুয়াতেমালায় নির্বাসিত হন। 1865 সালে দেশে ফেরার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এল সালভাদোরিয়ানরা তাকে একজন উল্লেখযোগ্য নেতা মনে করেন, তাই তাকে আজও শ্রদ্ধা ভরে নতন থাকে। সেন্ট্রাল আমেরিকার যে ব্যাপারটা আমার কাছে ভালো লাগে, যদি কারোর সাথে কমিউনিকেশন করা যায় তো আপনি সহজেই কমিউনিকেশন করতে পারবেন। সেন্ট্রাল আমেরিকার মানুষ ভালোই, অনেক ট্যুরিস্টই বলবে যারা কমিউনিকেশন করতে পারে। তাছাড়া আপনি সস্তায় কিছু খাবারও খেতে পারবেন। যেহেতু এল সালভাদর ডলার অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে আপনার কোনো খাবার $3, $4 লাগতে পারে। সেক্ষেত্রে তো আমাদের মতো এক্সপেন্সিভই আমাদের মতো দেশে। তো তারপরেও আপনি যদি হাঁটেন, অনেক সুন্দর দোকান, অনেক সুন্দর খাবারের প্লেস দেখতে পাবেন, কিন্তু সব জায়গায় না।
আমি আগেই বলেছিলাম আপনি যদি সান সালভাদর ভিজিট করেন তাহলে কাছে যদি হোটেল নেন অথবা গাড়ি দিয়ে খুব বেশি দূর নয়, আপনি একসাথে অনেকগুলো প্লেসই দেখতে পাবেন। এক একটা প্লেস যেন এক একটা প্লেসের কাছাকাছি অবস্থান করতেছে, তো আমার জন্য খুব সহজ হয়ে যায়। তো গাড়ি দিয়ে এক প্লেসে নেমে একসাথে আমি অনেকগুলো প্লেস দেখি। সে সাথে লক্ষ্য করলাম খুব বেশি মানুষ নেই এবং রাস্তাঘাটগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং কিছু সুন্দর সুন্দর দোকানপাট এবং কিছু ছোটো ছোটো স্টল। তো সে সাথে আমি হাঁটতে লাগলাম লিবার্টি প্লাজার দিকে। সেখানে খুব বেশি মানুষ নেই। তো লিবার্টি প্লাজাটা সান সালভাদরের একটি বিখ্যাত প্লেস, সবচেয়ে প্রাচীন চত্বরগুলোর একটি। এটি এল সালভাদরের স্বাধীনতা স্মৃতিস্তম্ভ হিসাবে কাজ করে। এল সালভাদরে 1821 সালে স্পেন থেকে স্বাধীনতা লাভ করে। তারপর তারা এই দিনটা এই প্লেসটাকে উদযাপন করে এবং এটাকে একটা প্রতিষ্ঠিত করে স্থান হিসাবে। আমি আগেই বলেছিলাম আপনি যখন এই প্লেসগুলোতে হাঁটবেন তখন আপনি অনেকগুলো স্থানই দেখতে পারবেন এবং উল্লেখযোগ্য সবগুলি। তো আমার চোখে সেরা প্লেস এল রোসারিও গির্জা। এই গির্জাটি আসলেই অসাধারণ। গির্জাগুলো থেকে আলাদা, এটি আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি। 1971 সালে নির্মিত হয়। গির্জা স্থপতি মার্তিনেজ। গির্জার বেশ কিছু বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো এটি রঙিন কাচের জানলা থেকে আসা আলো যা ভিতরের অংশকে এক অসাধারণ করে। আমিও এর সৌন্দর্য দেখে সত্যি খুব অবাক হয়ে যাই। তো রোসারিও প্লেস থেকে বের হয়ে আরেকটি প্লেসে যায়। প্লেসটির নাম বাসিলিকা সাগ্রাদো। এটি হলো সালভাদরের একটি ক্যাথলিক সম্প্রদায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এটি নির্মাণ হয়েছিল 1901 সালে থেকে 1913 সালের এটি সম্পূর্ণ হয়। এল সালভাদর ভূমিকম্প প্রবণ এলাকা হওয়ার কারণে বাসিলিকাটি বিশেষভাবে নির্মাণ করা হয়েছিল। অনেকগুলো প্লেস একসাথে দেখার পরে তো গাড়ি নিয়ে সামনে আরও আগালাম যাতে আরও কিছু প্লেস দেখতে পারি। সান সালভাদর এলাকাটা আমার কাছে মনে হয় খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, মাঝারি টাইপের। তো তারপরে হঠাৎ করে লক্ষ্য করলাম রাস্তার মধ্যে কিছু গ্রাফিতি। তো সেন্ট্রাল আমেরিকা, ল্যাটিন আমেরিকার মধ্যে গ্রাফিতিগুলো অনেক বেশি জনপ্রিয়। যেমন আমি স্পেনে যখন ছিলাম তখনই অনেক বেশি গ্রাফিতি দেখেছিলাম। গ্রাফিতিগুলো অনেক সুন্দর। আর একটু সামনে যখন হাঁটতে লাগলাম তখন হঠাৎ করে খেয়াল করলাম একটা সুন্দর পার্কে খুব বেশি মানুষ নেই। পার্কটি পরিচ্ছন্ন এবং ছিমছাম। পার্কটি নাকি সকালে এবং সন্ধ্যার দিকে কিছু মানুষের ভিড় হয়। তো পার্কটি ভালোই লাগলো। পার্কটি পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং কিছু গাছগাছালির জন্য। তারপরে হঠাৎ করে লক্ষ্য করলাম এল সালভাদরের রাজধানী সান সালভাদরে একটি এরিয়া, যে এরিয়াটা ঢাকার কিছুটা পুরান ঢাকার মতো মনে হচ্ছে। কিছু মানুষ ভিতরে ঢুকে কিছু খাচ্ছে, কিছু মানুষ কিছু জিনিস কিনছে, ভালোই লাগতেছে। এখানে সেন্ট্রাল আমেরিকার মধ্যে একটা মজার ব্যাপার হলো এখানে নারী পুরুষ সমানই কাজ করে। নারীরা এবং পুরুষরা সমানই অবদান রাখে। কন্ট্রিবিউশনটা তাদের বেশ ভালোই। এল সালভাদরের চারপাশ
হাঁটতে লাগলাম, কিছু ছবি তুলতে লাগলাম, একটু ভিডিও নিতে লাগলাম। তো এল সালভাদরে আসার আগে আমি অনেকটা চিন্তিত ছিলাম, কারণ অনেকেই বলেছিল যে এল সালভাদরে না যাওয়ার জন্য, কারণ এল সালভাদরের গ্যাং মাফিয়া অনেক বেশি ছিল। যখন এল সালভাদরের প্রেসিডেন্ট বোকারে, সে অনেকটাই পরিবর্তন করে এল সালভাদরের। তো এমনও শুনেছি যে বছরে কয়েক হাজার, 5,000 থেকে 6,000 মানুষও এই গ্যাং দ্বারা একে অপরে হত্যা করত। তো প্রেসিডেন্ট আসার পরে এল সালভাদরের অনেকটা পরিবর্তন হয়। আমিও অনেক জায়গায় ভয়ে ছিলাম, যখন রাস্তায় আসছি মানুষ দেখতে পাচ্ছি না। তো প্রথম 1-2 দিন আমার ভয়ই ছিল, তারপর আস্তে আস্তে আমি অনেকটা সাবধানে হাঁটতে লাগলাম এবং বিভিন্ন পথ আবিষ্কার করতে লাগলাম। তো এল সালভাদর বা সেন্ট্রাল আমেরিকা আসলে একটু সতর্কতার সাথে আসবেন, বিশেষ করে রাত্রেবেলা কোনো জায়গায় না যাওয়াই ভালো, কারণ বিপদ কখনো আসে কেউ বলতে পারে না। তাছাড়া ট্যুরিস্ট ব্লগ থেকে শুনতে পেলাম এবং আমি পত্রিকার থেকেও পড়লাম যে এল সালভাদরে যখন গ্যাং বিস্তার করে ব্যাপক পরিমাণে, তখন তাদের একে অপরে চেনার জন্য ট্যাটু ইউজ করত। প্রায় গ্যাংয়ের সবাই ট্যাটু ইউজ করত। প্রেসিডেন্ট আসার পরে তখন একসাথে অনেকেই গ্রেপ্তার করতে লাগলো যারা ট্যাটু ব্যবহার করত। এমনকি সেখানে কিছু ট্যুরিস্টও এই গ্রেপ্তারের আওতায় পড়ে এবং তাদেরকে অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হয়, উকিল ধরে কয়েক মাস পর্যন্ত জেলেও থাকতে হয়। কথাটা আসলে আমি কিছুটা জানতে পারি। তো এখন যদি বলেন সেন্ট্রাল আমেরিকা ট্রাভেল করা কি যুক্তিসঙ্গত, আমি বলবো যদি আপনাদের পর্যাপ্ত সময় এবং টাকা পয়সা থাকে তাহলে আপনারা ট্রাই করতে পারেন, কারণ এখানের প্রকৃতি, কিছু স্থান খুবই সুন্দর, সাথে মানুষদের ফ্রেন্ডলি বিহেভিয়ার এবং খাবারও আপনাদের ভালো লাগবে। তাছাড়া কিছু সমস্যা তো থাকবেই এক দেশ থেকে আরেক দেশে। তো আপনারা যদি কেউ মনে করেন যে সেন্ট্রাল আমেরিকা বা ল্যাটিন আমেরিকা ট্রাভেল করবেন, সেজন্য আপনাদের অনেক বেশি জটিল হবে, যেহেতু আমাদের দেশে কোনো দূতাবাস নেই সেন্ট্রাল আমেরিকার। সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া যেতে হবে, সেখান থেকে ভিসা নিতে হবে। তো সবচেয়ে সহজ উপায় হলো আপনারা যদি কানাডা বা ইউএসের ভিসা নেন, সেক্ষেত্রে আপনাদের জন্য সবচেয়ে বেশি সহজ হবে ল্যাটিন আমেরিকা বা সেন্ট্রাল আমেরিকা ট্রাভেল করার জন্য। সেখানে প্রকৃতি সৌন্দর্য অসাধারণ, আর তার সাথে আপনারা এক দেশ থেকে আরেক দেশে বাসে যেতে পারবেন, টিকিট অনেক সাশ্রয়ী। তো আজকে আমি আমার ব্লগ এখানেই শেষ করলাম। আপনাদের সুস্থতা কামনা করি এবং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।